ওয়েলকাম টু মাই চ্যানেল। লাস্ট কিছুদিন ধরে আমরা আরআরবি গ্রুপ ডি এনটিপিসির কোশ্চেনগুলো সলভ করছি। যে কোনো এক্সাম প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের দরকার হচ্ছে কি ধরনের কোশ্চেনগুলো আসে, যেটার জন্য আমরা সামনে গ্রুপ ডি আরআরবি গ্রুপ ডি এক্সাম আসছে, আর সেই গ্রুপ ডি এক্সামে কীভাবে কোশ্চেনগুলো আসে সেটা জানার জন্য আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো সলভ করার চেষ্টা করছি। ঠিক আছে, চলো তাহলে দেখে নেওয়া যাক আগের বারে কীভাবে কোশ্চেনগুলো এসেছিলো। এখানে এই যেমন কোশ্চেনটা নিয়েছি, এই কোশ্চেনটা এসেছিলো কত 19/9/2022-এ, তাই না? তাহলে এই কোশ্চেনটা এখন দেওয়া আছে, এটা আমরা সলভ করে ফেলি। এখানে কি বলছে, 4, 20, 28 এর লসাগু এবং গসাগু এর গুণফল নির্ণয় করতে হবে। অর্থাৎ সিম্পল, খুবই সিম্পল ব্যাপার আছে। বলছে কি এটা গসাগু এবং লসাগু বার করতে হবে এবং এদের গুণ করতে হবে। এখানে বলে দেওয়া আছে কত 4, 20 এবং কত 28। এটার আমার কি দরকার, লসাগু এবং গসাগু। আমরা একবারে এখানে আমরা করছি লসাগু এবং গসাগু। কিভাবে একসাথে কত দিয়ে যাবে, দেখো সব কটা যাওয়া দরকার। গসাগু নির্ণয় করতে গেলে এমন একটা এখানে সংখ্যা লিখতে হবে যেটা সব কটা দিয়ে যাতে যায়, অর্থাৎ সব কটা ভাগ কাটে। তাহলে হচ্ছে কত 2 লিখলাম, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4। তাহলে এখানে কত হচ্ছে, এখানে কত হচ্ছে 2 10 20 আর 2 14 28, তাই না? তারপরে কত হচ্ছে, দেখো আবার 2 দিয়ে কিন্তু যাবে, 2 1 2, 2 5 10, 2 7 14। দেখো আর কিন্তু একসাথে যাবে না, তাই না? তাহলে আমাদের এই পর্যন্ত হচ্ছে আমাদের কি গসাগু, এটা হয়ে যাচ্ছে আমাদের কি গসাগু। গসাগু অর্থাৎ গসাগুর ভ্যালু আমাদের কত হয়ে যাচ্ছে 2 দুগুণে 4। এবার লসাগু করতে গেলে কি হবে, আমাকে আবার একটা গেলেও হবে। এখানে কত আছে, যেমন এরপরে কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে 5। এখানে কত 1 যেমন আছে 1 থাকলো, এখানে কত 5, এখানে 5 একে 5 হবে, এখানে 7 থাকবে। আবার দিয়ে আমার কত দিয়ে হবে 7 দিয়ে যাবে। তাহলে এখানে আমরা করব 7 দিয়ে, এখানে 1, এখানে 1, এখানে কত হবে 7 একে 7। এটা 7 একে 7, তাই না? তাহলে লসাগু যখন করছি তখন যতক্ষণ না এখানে নিচে আমরা 1 1 আনছি তত দূর অবধি করতে হবে, এটাই হচ্ছে প্রসেস। আর গসাগুর ক্ষেত্রে কত হচ্ছে, গসাগু যতগুলো এখানে সংখ্যা থাকবে যাতে একসাথে সবকটা সংখ্যা যায়, যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত হচ্ছে কি আমার গসাগু। তাহলে আমার গসাগু হয়ে যাচ্ছে কত 2 দুগুণে 4 এবং লসাগু হচ্ছে এই সবকটা, এখানে এই পুরোটা সংখ্যা। অর্থাৎ কি আমার লসাগু সমান কত হয়ে যাচ্ছে, তাহলে কত হবে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 20 7 কত হচ্ছে 20 আর 7 সমান কত হচ্ছে 140, তাই না? অর্থাৎ এখানে আমরা এখানে আলাদা করে 20 না লিখে পরবর্তীকালে যখন দেখে বোঝার জন্য আমি কি লিখলাম, এখানে সবকটা সংখ্যা লিখলাম। তাহলে কত হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 7 140। তাহলে আমার কত হয়ে গেল, লসাগু হচ্ছে কত 140 আর গসাগু হচ্ছে কত 4, তাই না? আমাদেরকে বলে দেওয়া আছে লসাগু এবং গসাগুর গুণফল। তাহলে এখানে গসাগু হচ্ছে কত 4 আর লসাগু হচ্ছে কত 140, কত হচ্ছে 140। তাহলে আমার কত হবে 14 4 56 আর একটা শূন্য, এখানে শূন্য বসিয়ে দিলাম। তাহলে অ্যান্সার কত হচ্ছে 560, তাই না? তাহলে অপশন হচ্ছে সি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেনটা আমরা করে নেব। এরপরের কোশ্চেনটা দেওয়া আছে এখানে কত, যে নিচের সংখ্যাটি 33 দিয়ে বিভাজ্য। এখানে বলছে নিচের কোন সংখ্যাটি 33 দিয়ে বিভাজ্য, অর্থাৎ এখানে বিভাজ্যের নিয়মটা চেক করে দেখছে, তাই না? কার কাছে এটা জানা আছে কিনা, তাই না? এখানে আমাদের কি আছে, এখানে বলছে কত 33 দিয়ে আমাদের কত ভাগ যাবে কিনা, অর্থাৎ ভাগ যাবে কিনা, পুরোপুরি কাটবে কিনা। এবার 33 দিয়ে ভাগ যাওয়া মানে হচ্ছে কত 3 দিয়ে এবং কত 11 দিয়ে ভাগ যাওয়া। কারণ এই 33-এর মধ্যে আছে কত 3 গুণিত 11, অর্থাৎ কত 3 দিয়েও ভাগ যাবে এবং 11 দিয়েও ভাগ যাবে। এবার 3 দিয়ে ভাগ যাওয়া, 3 দিয়ে বিভাজ্য মানে হচ্ছে কত, 3 দিয়ে বিভাজ্য মানে হচ্ছে যে সংখ্যাটা থাকবে, অর্থাৎ আমি কত লিখলাম, ধরো এখানে 2 3 4 5 6 এই সংখ্যাটা 3 দিয়ে বিভাজ্য কিনা সেটা জানবো কি করে, এই সবগুলো সংখ্যা অর্থাৎ ডিজিট সাম, অর্থাৎ কত প্রত্যেকটা সংখ্যাকে আমি যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। অর্থাৎ এখানে কি করব 3 যুক্ত 2, এখানে 2 যুক্ত 3 যুক্ত 4 যুক্ত 5 যুক্ত 6, তাই না? 6 এই টোটাল সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে আমি এই দুটোকে করলে কত হচ্ছে 10, 10 আর এখানে 5 আর এটা মিলে হচ্ছে 10, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 20। অর্থাৎ 20 কি 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে কাটবে, হবে না, অর্থাৎ 3 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে কখন ভাগ যাবে, যখন যে সংখ্যাটা দেওয়া থাকবে
সেটার প্রত্যেকটা ডিজিটকে যদি যোগ হয়, যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তবেই কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। আর 11-র ক্ষেত্রে নিয়মটা কিভাবে, ধরো এখানে কত আছে 2 3 4 5 6, এবার কত হচ্ছে প্রথম নাম্বার আছে হচ্ছে এটা ফার্স্ট পজিশন, এটা হচ্ছে সেকেন্ড পজিশন, এইভাবে এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এবার এটা হচ্ছে 5 নাম্বার। 11 দিয়ে ভাগ তখনই যাবে যখন এরকম জোড় সংখ্যার অর্থাৎ অড, এখানে হচ্ছে দেখো প্রথম, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে পঞ্চম, অর্থাৎ কত ফার্স্ট থার্ড এবং ফিফথ, অর্থাৎ বিজোড় জায়গাগুলোতে বসা সংখ্যাগুলোর যোগফল, অর্থাৎ এটা কত হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে 10 আর 10 2 12, অর্থাৎ হচ্ছে 12। আর জোড় সংখ্যাগুলোর যোগফল, জোড় সংখ্যাগুলো কোথায় কোথায় আছে, তাহলে 2 এবং 4 নম্বরে বসে আছে কত 3 এবং 5, এটা তাই না, 3 আর 5 যোগ করলে কত হবে 8। তাহলে জোড় জায়গাগুলোতে বসা সংখ্যাগুলির যোগফল বিযুক্ত কত বিজোড় সংখ্যা, বিজোড় জায়গায় বসা সংখ্যাগুলির যোগফল, এদের যে বিয়োগফল টোটাল যেটা হবে সেটা হচ্ছে কত -4। এই -4টা 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, এটা কি 11 দিয়ে ভাগ যাবে না, এটা 11 দিয়ে ভাগ যাবে না। তার মানে কত, যদি এখানে বিয়োগফলটা 11 দিয়ে ভাগ যায় তাহলে 11 দিয়ে ভাগ যাবে, এবং 3-এর ক্ষেত্রে কি হবে, এখানে যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যাবে তাহলে সংখ্যাটা পুরোটাই 3 দিয়ে ভাগ যাবে, যদি না হয় যোগফলটা 3 দিয়ে ভাগ না যায় তাহলে এখানে 3 দিয়ে ভাগ যাবে। এবার তাহলে আমরা এখানে প্রত্যেকটা চেক করি, ধরো এখানে প্রথম স্থান, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম। প্রথমে তো আমরা দেখবো কত 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা এবং 11 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। এবার এখানে যদি 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি বললাম, প্রত্যেকটা ডিজিটকে কি করতে হবে, যোগ করতে হবে। এবার সবকটাকে যদি আমি যোগ করি, দেখো কত হচ্ছে এখানে 9, তাই না, 7 আর 2 মিলে হচ্ছে 9, 9 আর 4 মানে হচ্ছে কত 13, 13 আর 4 মানে হচ্ছে 17, 17 আর 1 18, অর্থাৎ কত হয়ে যাচ্ছে আমাদের 18। কিন্তু 18 মানে কত 3 দিয়ে ভাগ যাবে এটা। এবার 11 দিয়ে চেক করব কিভাবে, দেখো 11কে 11 দিয়ে ভাগ যাবে কিনা সেটা সেটা চেক করতে গেলে কি হবে, এই অড প্লেসের জায়গাগুলোকে আমরা যোগ করব, অর্থাৎ এইখানে, অর্থাৎ কত বিজোড় জায়গাগুলো যারা বসে আছে তাদের সংখ্যাকে যোগ করব, কত হচ্ছে 2 আর 4 6, 6 আর 1 7, অর্থাৎ বার হলো কত 7। এবার জোড় জায়গাগুলো কোথায় কোথায় আছে 2 আর 4, অর্থাৎ এখানে কত আছে 7, এখানে কত আছে 4, তাহলে 7 আর 4 মিলে কত হচ্ছে 11। তাহলে আমি 11 থেকে, অর্থাৎ জোড় জায়গাতে বসা সংখ্যাগুলির যোগফল হচ্ছে 11 এবং বিজোড় জায়গাগুলো বসা সংখ্যার যোগফল হচ্ছে 7। এবার এখান থেকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে কত 4, তাহলে এই 4 কি 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা যাবে না, তাই না। তাহলে এই সংখ্যাটা কত হবে, 3 দিয়ে ভাগ গেলে 11 দিয়ে যাচ্ছে না, 11 দিয়ে না যাওয়া মানে হচ্ছে 33 দিয়ে ভাগ যাবে না। এবার পরের সংখ্যাটাকে দেখি, এবার পরের সংখ্যার ক্ষেত্রে 3 দিয়ে ভাগ যাবে কিনা, তাহলে আমাদের প্রথমে যোগ করে নিতে হবে, তাহলে হচ্ছে 5 আর 2 7, 7 আর 3 10, 10 আর 7 কত হচ্ছে 17, 17 কি 3 দিয়ে ভাগ যাবে, যাবে না, তাহলে 3 দিয়ে এখানে ভাগ যাচ্ছে না, তাই না। এবার ক্ষেত্রে 3 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না তাহলে আমি 11 দিয়ে চেক করার কোনো দরকার পড়বে না। এবার এর ক্ষেত্রে দেখি, তাহলে 9 9 কত হচ্ছে 18, 18 আর 6, 18 আর 6 হচ্ছে 24, 24 আর 7 তাহলে হচ্ছে কত 24 আর 7 হচ্ছে 31, 31 আর 2 কত হচ্ছে 32, তাহলে এই 32 কি 3 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আর 11 দিয়ে চেক করার আমার দরকার পড়বে না। এবার এই জায়গাটাতে যদি দেখি, তাহলে এখানে কত হচ্ছে 2 আর 5 হচ্ছে কত 7, 7 আর 5 হচ্ছে কত 15, তাহলে এই 15টা কিন্তু কত 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3-এর ক্ষেত্রে তো রাইট আছে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এটাকে আমাকে চেক করতে হবে 11 দিয়ে ভাগ যাবে কি। এবার 11 দিয়ে ভাগ যাওয়ার উপায়টা হচ্ছে কি, এখানে বিজোড় জায়গাগুলোতে বসা সংখ্যাগুলির যোগফল, অর্থাৎ বিজোড় জায়গায় বসা সংখ্যাগুলির যোগফল কত হবে 2 0 0, তার মানে কত হচ্ছে আমার 2, তাই না। এবার কত জোড় জায়গায় বসা সংখ্যাগুলির সংখ্যা কত হচ্ছে, কি কি হচ্ছে 5 এবং 8, তাহলে 8 5 কত হবে 13। এবার 13 থেকে আমি বিজোড় সংখ্যার বসার জায়গাগুলোতে মোট সংখ্যাটাকে বিয়োগ করে দিচ্ছি, তাহলে হচ্ছে কত 13 থেকে 2 মাইনাস করলে কত 11, তাহলে 11 দিয়েও কিন্তু এখানে ভাগ যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা কত 3 দিয়েও ভাগ যাচ্ছে এবং 11 দিয়েও ভাগ যাচ্ছে, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে কত ডি, তাই না। এইভাবে আমরা কিন্তু করব, এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে 3 দিয়ে বিভাজ্য কখন এবং 11 দিয়ে বিভাজ্য কখন, তাই না। তাহলে এর পরের কোশ্চেনটা আমরা দেখে নেব, চলো তাহলে 3 নাম্বার কোশ্চেনটা করা যাক। 3 নম্বরে কি বলতে চাইছে, বলছে 100 জন শিক্ষার্থী একটি ক্লাসে 24 জন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে বেশি নম্বর পায়, যেখানে 18 জন অমিতের চেয়ে কম নম্বর পেয়েছে।
কতজন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে কম কিন্তু অমিতের চেয়ে বেশি নম্বর পেয়েছে। এখানে বলে দেওয়া আছে কত 100 জন শিক্ষার্থী, এবং কত বলছে শর্মিষ্ঠার চেয়ে বেশি নম্বর কতজন পেয়েছে 24 জন, এবং কত 18 জন হচ্ছে অমিতের চেয়ে কম পেয়েছে। বলছে কতজন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে বেশি, শর্মিষ্ঠার থেকে কম কিন্তু অমিতের থেকে বেশি। অর্থাৎ এখানে বলে দেওয়া আছে 100 জন, আমি ধরে নিলাম এখানে 100 জনের মধ্যে আমি এখানে সব থেকে যে এখানে 100 নম্বরে আছে, আর সব থেকে নিচে হচ্ছে 1 নম্বর, অর্থাৎ সব থেকে বেশি যে পেয়েছে সেটা হচ্ছে 100 নম্বর, আর সব থেকে কম যে পেয়েছে সেটা হচ্ছে 1 নম্বরে আছে। এবার বলে দেওয়া আছে কত 24 জন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে বেশি নম্বর পেয়েছে। অর্থাৎ শর্মিষ্ঠার, তাহলে শর্মিষ্ঠা আমি যদি এই উপর দিকের অংশ বলি, এদিকে কত 24 জন আছে, কার উপরে? শর্মিষ্ঠার উপরে। তাহলে শর্মিষ্ঠা এই জায়গায় যদি থাকে এখানে, তাই না, এখানে কত আছে শর্মিষ্ঠা আছে, তাহলে কত নাম্বার পজিশন হবে? তাহলে এখানে যদি এখানে কত হচ্ছে 76 হবে, তাই না? তাহলে 24 এবং 76 যোগ করলে 100 হচ্ছে, তো তার মানে কত এখানে 100 থেকে এই জায়গাতে আছে কত 24 জন লোক আছে এখানে, শর্মিষ্ঠার উপরে 24 জন। তারপরে বলেছে কত 18 জন অমিতের চেয়ে কম আছে, অর্থাৎ নিচের দিকে কত হবে 18 জন হবে, 18 জন। আর এখানে 18 জন যদি নিচের দিকে হয় তাহলে সে বসবে কত 19 নম্বরে বসবে কত অমিত, অর্থাৎ অমিতের যে পজিশন সে হচ্ছে 19 নম্বরে, আর নিচের দিকে তার নিচে কতজন থাকবে 18 জন। এবার বলেছে কত যে কতজন শিক্ষার্থী শর্মিষ্ঠার চেয়ে কম, অর্থাৎ শর্মিষ্ঠার থেকে নিচের দিকে, এবং অমিতের চেয়ে বেশি নম্বর পেয়েছে, অর্থাৎ এখান থেকে উপরের দিকে, অর্থাৎ এই পোর্শনে কতজন শিক্ষার্থী আছে আমাদেরকে বার করতে হবে। তাহলে কি হবে দেখো এই পর্যন্ত, তাহলে এখান থেকে আমি যদি নিচ থেকে বলি, এখান থেকে এই পর্যন্ত কতজন আছে, এখান থেকে যদি শর্মিষ্ঠাকে বাদ দিই, অর্থাৎ শর্মিষ্ঠা নিয়ে কতজন আছে 76 জন, তাই না? এবার 76 জনের মধ্যে থেকে আমি কতজনকে বাদ দিচ্ছি, অমিতকে বাদ দিচ্ছি, অমিত সহ বাদ দিচ্ছি, তাই না? অমিতের থেকে বেশি বলেছে, তার মানে এখানে কত করব, এখানে 19 করলাম। 19 কত বাদ দিচ্ছি, কারণ অমিত সহ টোটাল নিচের দিকে কতজন আছে 19 জন, তাহলে 19 জনকে বাদ দিচ্ছি কোথা থেকে, শর্মিষ্ঠা থেকে। শর্মিষ্ঠা কত নম্বরে আছে 76 নম্বরে। এবার বিয়োগ করলে তাহলে এখানে কত হবে, এখানে 16, এখান থেকে ধার নিলে কত হবে 16, 16 থেকে 9 বাদ দিলে হবে কত 7, আর এখানে কত আছে 6, 6 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 5, তার মানে কত হচ্ছে 57 জন হচ্ছে। কোথায়? অর্থাৎ এখান থেকে অমিতের উপর থেকে, অর্থাৎ কত 20 নম্বর থেকে এখানে পুরো কত 76 নম্বর পর্যন্ত, কিন্তু বলে দেওয়া আছে শর্মিষ্ঠার চেয়ে কম যারা, অর্থাৎ শর্মিষ্ঠা কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ এখানে 57 থেকে 1 বাদ দিলে কত হয়ে যাবে 56, অর্থাৎ কত এই যে মাঝের সংখ্যা, অর্থাৎ এখানে কতজন আছে টোটাল 20 থেকে কত দূর, 20 থেকে কত দূর হবে 75, এখানে যতজন হবে সেটা হচ্ছে কত 56 জন, তাই না? এখানে কতজনকে পাবো 56 জন, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত অপশন ডি, তাই না? তাহলে এরপরের কোশ্চেনটা আমরা করে নিই। এরপরে তাহলে আমরা 4 নম্বর কোশ্চেনটা করব। এখানে আমরা যতগুলো কোশ্চেন করাচ্ছি সবগুলো কিন্তু এনটিপিসি অর্থাৎ আরআরবি গ্রুপ ডি যেটা বিগত বছরগুলোতে এসছে সেইগুলো কিন্তু আমরা সলভ করছি, অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারবে যে প্রতি বছর কিভাবে কোশ্চেনগুলো আসছে, তাই না? এখানে কি দেওয়া আছে বলছে একটি সারিতে মনীষ পেছনের থেকে 18তম এবং আমন পেছনের থেকে, এখানে মনীষ সামনের থেকে কত 18তম এবং আমন পেছনের থেকে 12তম স্থানে রয়েছে, এবং তাদের মধ্যে কত 8 জন ব্যক্তি রয়েছে। যদি আমন লাইনে মনীষের পেছনে দাঁড়িয়ে থাকে তাহলে সারিতে কতজন লোক আছে। কি বলতে চাইছে, এটা একটা লাইন, তাই না? এটা একটা লাইন, এদিকটা ধরো সামনের দিকটা আছে, বলছে কত মনীষ কত সামনের দিক থেকে 18তম আছে, অর্থাৎ আমি যদি এদিক থেকে হিসাব করি তাহলে এখানে কত 18 নম্বর, অর্থাৎ কত 18তম স্থানে কে আছে, মনীষ আছে। কে আছে, মনীষ আছে। এবার বলেছে কত আমন পেছনের দিক থেকে 12তম স্থানে আছে, এটাকে আমরা পেছন ধরছি, তাহলে এদিক থেকে সে কত নম্বরে আছে 12তম স্থানে। 12তম স্থানে কে আছে, আমন আছে। এবার বলেছে যদি আমন লাইনে মনীষের পেছনে, এখানে আরেকটা জিনিস ফাঁকা রয়ে গেছে, বলেছে কত তাদের মধ্যে 8 জন ব্যক্তি রয়েছে, অর্থাৎ এখানে এই জায়গাটাতে এখানে কতজন আছে ব্যক্তি, এখানে 8 জন লোক আছে বর্তমান, তাই না? তাহলে কত হচ্ছে, বলছে যদি আমন
লাইনে মনীষের পেছনে দাঁড়িয়ে থাকে, অর্থাৎ এটা তো আমরা পেছন দিকেই নিয়েছি, তাই না, একে পেছন দিকে নিয়েছি, তাহলে সারিতে কতজন লোক আছে। এবার দেখো সারিতে তাহলে কতজন হচ্ছে, এদিক থেকে এখানে হিসাব করছি কত, 12 নম্বর, অর্থাৎ 12 জন আছে। এবার এদিক থেকে আসছে কতজন, 18 জন, তাহলে 18 জন, তার এই পর্যন্ত হচ্ছে 18 জন, এদিকে এদিকে কত হচ্ছে 12 জন। এবার মাঝে কতজন আছে, বলছে মাঝের সংখ্যা কত, 8 জন, তাহলে এই সব কটাকে যোগ করলে আমি কত টোটাল লাইনের সংখ্যা কতজন লোক আছে লাইনে সেটা পেয়ে যাবো। তাহলে এখানে কত হবে, 18 আর 12 হচ্ছে কত, 30, 30 আর 8 হচ্ছে কত, 38। তাহলে আমার অপশনটা কত হয়ে যাবে, অপশন ডি, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এর পরের কোশ্চেনটা দেখে নেব, এর পরের কোশ্চেনটা করে নেব। এই পরের কোশ্চেনটা 5 নাম্বার কোশ্চেনে কি বলছে, বলছে এখানে যদি প্লাসটা মাইনাস হয়, অর্থাৎ প্লাসের জায়গায় আমরা মাইনাস, মাইনাসের জায়গায় কত গুণ, এবং কত গুণের জায়গায় কত ভাগ, এবং ভাগের জায়গায় যদি যোগ বসায়, তাহলে এই সমীকরণটার কি অর্থ বোঝাবে, অর্থাৎ এর মান কত হবে, তাই না। অর্থাৎ প্লাস মানে হচ্ছে মাইনাস, মাইনাস মানে হচ্ছে গুণ, আবার গুণ মানে হচ্ছে ভাগ, ভাগ মানে হচ্ছে কত প্লাস, তাই না। তাহলে আমাদের এটাকেই তাহলে লিখি, তাহলে কত হচ্ছে 38। তাহলে আমাদেরকে বলে দেওয়া আছে কত ভাগ, অর্থাৎ এখানে ভাগটা, এই ভাগের অর্থ মানে কি প্লাস, অর্থাৎ কত আমি এখানে কত বসিয়ে দেবো প্লাস, তারপরে কত আছে 10। এবার কত গুণ, গুণ মানে কি আমাদের বলছে ভাগ, অর্থাৎ এই জায়গাতে আমার কত বসাতে হবে ভাগ, তারপরের সংখ্যাটা কত আছে 5। এবার তারপরে কত আছে মাইনাস, মাইনাসের অর্থ কত গুণ, তাহলে এখানে লিখে দিলাম কত গুণ, তারপরে কত আছে আমার প্লাস, প্লাসের অর্থ মানে কত, প্লাস মানে কি করতে হবে মাইনাস, কত হবে 10। এবার তারপরে কত আছে গুণ, গুণ মানে কত ভাগ, ভাগ মানে কত এখানে 2, তাই না। এবার দেখো এটা হচ্ছে কি বডমাসের রুল অনুযায়ী, কি বডমাস, তাই না, যখন কোনো ব্র্যাকেট থাকবে না তখন আমরা কিসের রুল অনুযায়ী করব, বডমাসের রুল অনুযায়ী। অর্থাৎ প্রথমে হবে ব্র্যাকেট, তারপরে হবে এর, তারপরে হচ্ছে ডিভিশন, তারপরে ডিভিশন মানে ভাগ, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে গুণ, তারপরে হচ্ছে এডিশন মানে যোগ, এবং সাবট্রাকশন মানে কত বিয়োগ। অর্থাৎ এখানে সবগুলোর মধ্যে কি আছে আমার ভাগ আছে, তাহলে প্রথমে ভাগের কাজ হবে, তাহলে এখানে এখানে দেখো ভাগ আছে, তাই না, তাহলে এই ভাগের কাজগুলো করব, অর্থাৎ 38 এখানে এই পোর্শনটাতে তাহলে আমাদের কি হয়ে যাবে, তাহলে 10কে আমি ভাগ করলে 5 দিয়ে উত্তর কত 2, এবার গুণ থাকলো 7 বিযুক্ত, এবার কত এই জায়গাটাতে ভাগ করলে কত 10কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে হয়ে যাবে কত 5, তাই না। এবার কত এরপরে কি আছে, যোগ আর বিয়োগ আর গুণ আছে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে গুণ, অর্থাৎ মাল্টিপ্লিকেশন, তাহলে এখানে গুণ করে দেব, তাহলে কত হচ্ছে 38 প্লাস এই দুটোকে গুণ করে দিলে আমার কত হবে 14, 7 দুগুণে 14 বিযুক্ত কত 5। এরপরে আমাকে কি করতে হবে যোগ, অর্থাৎ কত যোগ কত আছে 38 আর এটা, তাহলে এখানের ক্ষেত্রে কত হবে 8 4 12 2 হাতে 1 3 আর একে 4 আর একে 5, অর্থাৎ বাদ দিব কত 5। এবার কত 52 থেকে তুমি কত 5 বাদ দাও, তাহলে 52 থেকে 5 বাদ দিলে কত হবে 47, কত হয়ে যাবে এখানে 47 হবে। তাহলে আমার অপশনটা কত হয়ে যায়, অপশন ডি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্থাৎ একবার আমি চেক করে দিয়ে লিখে ফেললেই কিন্তু অ্যান্সারটা আমার সাথে সাথে হবে, এতগুলো বোঝা হচ্ছে আমরা ডিটেলসে আমরা অঙ্কগুলোকে প্রবলেমগুলোকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এরপরের কোশ্চেন আমরা দেখে নিই। এরপরে আমরা তাহলে 6 নম্বর কোশ্চেন করে নেব। এই 6 নম্বর কোশ্চেনটা কিন্তু ম্যাথ নয়, এটা অ্যাকচুয়ালি রিজনিং এর কোশ্চেন, তাই না। ঠিক আছে, রিজনিং এর কোশ্চেনটাও আমরা করে নিই। কি বলছে এখানে, বলছে অজয় গাড়িতে পূর্ব দিকে 2.5, এটা কত আছে 2.5 কিমি দূরত্ব অতিক্রম করার পর বাম দিকে ঘুরে 3 কিমি দূরত্ব অতিক্রম করে, এরপর সে তার ডান দিকে ঘুরে 4.5 কিমি যায়, সবশেষে সে তার ডান দিকে ঘুরে আরো 3 কিলোমিটার যায়, দূরত্ব অতিক্রম করে। তাহলে অজয় শুরু থেকে কত দূরে আছে, তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে সে শুরু করেছে, তাই না। প্রথমে বলেছে কত পূর্ব দিকে 2.5 কিলোমিটার গেছে, অর্থাৎ 2.5, অর্থাৎ এখানে কত ধরে নিলাম 2.5 কিমি গেছে, এটা হচ্ছে 2.5 কিমি, তাই না। এরপরে বলেছে অতিক্রম করার পর বাম দিকে ঘুরে 3 কিলোমিটার যাচ্ছে, কত কিলোমিটার যাচ্ছে বাম দিকে, তাহলে এটার বাম দিক কোন দিকে হবে, উপর দিক, উপর দিকটা হবে আমার কত বাম দিক, অর্থাৎ এখানে কত হচ্ছে 3 কিমি গেছে, তাই না। এরপরে বলছে অতিক্রম করে, এরপর সে ডান দিকে ঘুরে, অর্থাৎ এরপর কত হচ্ছে ডান দিক, তার মানে এদিকটা হবে, এখানে কত হচ্ছে 4.5, অর্থাৎ 4.5 কিলোমিটার আমি ধরে নিলাম এখানে কত 4.5 কিমি যাচ্ছে, তাই না, 4.5 কিলোমিটার যাচ্ছে। বলছে সবশেষে সে ডান দিকে ঘুরে
আরো 3 কিলোমিটার যাচ্ছে, তাহলে এখান থেকে তার ডান দিক মানে কত, নিচের দিকটা হবে, তাই না, নিচের দিকটা হবে। বলেছে কত, আরো 3 কিলোমিটার গেছে, তাহলে 3 কিলোমিটার মানে কত, এটার সোজাসুজি যদি আমি লাইনটা টানি এটা, তাহলে এখানে দেখতে পাচ্ছ এই রাস্তাটা এখান থেকে উপর থেকে নিচ এই রাস্তাটা হচ্ছে 3 কিলোমিটার, তাহলে এই রাস্তাটা সে নামবে, অর্থাৎ তার পজিশন হবে এইখানে, এর নিচের দিকে পার হবে না, অর্থাৎ এদিকে হবে না। কত দূর পর্যন্ত এসছে, সে এখানে পর্যন্ত, এখানে কত হবে 3 কিমি, 3 কিমি, তাই না। তাহলে অতিক্রম করে, বলছে অজয় শুরু থেকে শেষ পর্যন্ত কত দূরে আছে, অর্থাৎ প্রথমে এখানে তার অবস্থান শুরু হয়েছিল কোথায়, এখান থেকে এ, আর শেষ হয়েছে আমরা যদি এখানে ডি ধরি, অর্থাৎ এ, তারপরে বি, এখানে সি, এখানে ডি, এটাকে আমরা ই পজিশনে ধরে নিই, তাহলে ই পজিশনে ধরে নিই, তাহলে ডাইরেক্ট এখান থেকে এটা কত দূর আছে, তাহলে আমরা কত দূর দেখতে পাচ্ছি, এই পোর্শনটাতে কত আছে 2.5 কিমি, তাই না, আর এইদিকে কত হচ্ছে উপর দিকটা কত, এই পোর্শনটাতে কত হচ্ছে 4.5, তাহলে এই অংশটাতেও কত হবে 4.5, অর্থাৎ এখানে কত 4.5 কিমি, তাই না। তাহলে কত হবে, এই দুটোকে যোগ করে নেব, তাহলে কত 2 আর 4 হচ্ছে 6, 6 আর 0.5 কত হচ্ছে 7 কিমি, কত হয়ে যাবে 7 কিমি, তাহলে অপশন আমার কত হয়ে যাবে, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না, অপশন সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এরপরে কোশ্চেন দেখে নেব, এর পরের নম্বর কোশ্চেনটাতে দেওয়া আছে কত, একটি চতুর্ভুজের 3 কোণের পরিমাপ দেওয়া আছে কত 110, 55 এবং কত 125 ডিগ্রি, চতুর্থ কোণটির পরিমাপ কত। এখানে আমরা জানি যেটা একটি চতুর্ভুজ অর্থাৎ চারটি, অর্থাৎ এই কোণ এবং এটা, এই 4টে কোণের সমষ্টি কত হচ্ছে 360 ডিগ্রি, তাই না। কত আছে আমাদের টোটাল জানি আমরা, যেটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত 360 ডিগ্রি, তাহলে 3টি কোণের মান দেওয়া আছে, তাহলে আর 4 নম্বর কোণটা কত হবে, তাহলে 4 নম্বর কোণটা হচ্ছে এই 3টি যোগ করে যদি 360 থেকে বাদ দিয়ে দিই, তাহলে অ্যান্সারটা আমাদের বেরিয়ে যাবে, অর্থাৎ আমাদের কত হচ্ছে এই 3টি কোণকে যোগ করতে হবে, অর্থাৎ কত 110, 55 এবং 110 কত হবে, এখানে 110 10 ডিগ্রি, তারপরে কত হবে 55 ডিগ্রি এবং কত আছে 125 ডিগ্রি, তাই না। এই দুটোকে সবগুলোকে যোগ করব, যোগ করলে কত হচ্ছে 10-এর 0 হাতে 1, তাহলে এখানে কত হচ্ছে 5, 6, 7 আর 8 আর 9, আর এখানে হচ্ছে কত 2, তাই না, তাহলে কত হচ্ছে 290, তাহলে এবার কত 290 কে বাদ দিয়ে দাও এখান থেকে, 290 কে বাদ দিয়ে দাও, তাহলে 0, এখানে 16 থেকে 9 বাদ দিলে হচ্ছে 7, এখান থেকে চলে গেছে, তাহলে কত হচ্ছে এখানে আমাদের 70 ডিগ্রি, আমাদের অ্যান্সারটা কত হয়ে যাচ্ছে 70 ডিগ্রি হচ্ছে অ্যান্সার, তাহলে আমাদের অপশন সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না। এরপরের কোশ্চেনটা আমরা করে নিই, এরপরের প্রবলেমটা আমরা করে নেব। এই প্রবলেমগুলো আমি ট্রাই করার আগে তোমরা একটু ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো পড়ে নেবে, দিয়ে নিজেরা ট্রাই করবে, তারপরে দিয়ে ভিডিওটাতে দেখবে কিভাবে আমি সলভ করেছি, ঠিক আছে। তো এখানে কি বলতে চাইছে দেখো, বলছে কত দুটি ট্রেন একই সময়ে এ এবং বি থেকে যাত্রা শুরু করে এবং যথাক্রমে 85 কিমি এবং 105 কিমি প্রতি ঘন্টার গতিতে একে অপরের দিকে চলে। যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয় তখন দেখা যায় যে ট্রেনটি বি থেকে যাত্রা শুরু করেছে সেটি কত 200 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এ থেকে যাত্রা শুরু করা ট্রেনের থেকে, অর্থাৎ এ থেকে যে ট্রেনটি যাত্রা শুরু করেছে, আমরা ধরে নিই এখানে বলেছে এ এবং বি এর মধ্যে দূরত্ব কত, ধরে নিলাম কত, এখানে এ পয়েন্ট, এখানে হচ্ছে কত বি পয়েন্ট, তাই না। এবার বলেছে কত একে অপরের দিকে, বলে দেওয়া আছে কত শুরু করেছে ট্রেনটি একই সময়ে কত আছে একে অপরের দিকে আছে যাত্রা শুরু করেছে, অর্থাৎ এই ট্রেনটা যাচ্ছে কোন দিকে, এইদিকে, আর এই ট্রেনটা আসছে কত এইদিকে, তাই না। বলছে কত এই ট্রেনটা কত আছে, এখানে বলছে 85 কিমি পার ঘন্টা স্পিডে যাচ্ছে, এবং কত বলেছে বি ট্রেন, অর্থাৎ বি থেকে যেটা শুরু করেছে সেটা কত 105 কিমি প্রতি ঘন্টাতে যাচ্ছে, অর্থাৎ এদিক থেকে যে ট্রেনটা যাচ্ছে সেটা হচ্ছে কত 105 কিমি প্রতি ঘন্টা স্পিডে যাচ্ছে। এবার বলে দেওয়া আছে, বলছে যখন তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, অর্থাৎ তারা কোনো একটা জায়গাতে মিলিত হচ্ছে, আমরা ধরে নিলাম এই জায়গায় তারা কি হচ্ছে মিলিত হচ্ছে, তাই না, এই পোর্শনটাতে আমরা ধরে নিলাম সি পয়েন্টে তারা মিলিত হচ্ছে। বলছে তখন দেখা যায় যে ট্রেনটি বি থেকে যাত্রা শুরু করেছে, অর্থাৎ এদিক থেকে যে ট্রেনটা এদিকে এসছে এই ট্রেনটা
বলছে সেটি কত 200 কিমি বেশি দূরত্ব অতিক্রম করেছে এ বিন্দু থেকে যে ট্রেনটা যাত্রা শুরু করেছে। অর্থাৎ এদিক থেকে যে ট্রেনটা গেছে তার তুলনায় এখানে যতটা দূরত্ব হবে তার তুলনায় এদিকে এই ট্রেনটা কত এখানে 200 কিমি ও এখানে কত 200 কিমি বেশি পথ অতিক্রম করেছে, পথ অতিক্রম করেছে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরো আমরা ধরে নিলাম কি যে এই দুটো ট্রেন কত এখানে যখন মিট করছে, এই পয়েন্টটাতে যখন মিট করছে, এখানে সময়টা কত ধরো টি সময়, টি ঘন্টার পরে এরা এই জায়গাতে অর্থাৎ এখানে যাত্রা শুরু করছে এখান থেকে এ এবং বি থেকে, এরা যাত্রা শুরু করলো কত টি ঘন্টার পরে এরা কোথায় এই সি বিন্দুতে মিট করছে, টি ঘন্টার পরে কোথায় মিট করেছে। তাহলে আমি বলতে পারি কত হচ্ছে প্রথম ট্রেন অর্থাৎ এ পজিশন থেকে যে ট্রেনটা যাচ্ছে সেই ট্রেনটা কত এখানে কত যে 1 ঘন্টায় যায় কত 85 কিমি, 85 কিমি যাচ্ছে। তাহলে কত হবে টি সময়ে সে যাবে কতটা, টি সময়ে যাবে কত 85 ইন্টু কত টি, এত কিমি যাবে, তাই না। আবার এখানে বলে দেওয়া আছে আমি এই দিকটা যদি বলি তাহলে 1 ঘন্টাতে কত যাচ্ছে এই ট্রেনটা 105 কিমি যাচ্ছে, তাই না। তাহলে এখানে কত টি সময়ের পর দুজনেই গেছে, এও টি সময় গেছে এও টি সময় চলে এসছে, তাহলে টি সময় পরে মিট করলে অর্থাৎ টি ঘন্টাতে এই ট্রেনটা কত যাবে 105 ইন্টু কত টি, এত কিমি হবে এখানে, না না এই কিমি হচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা এই দূরত্বটা কত পাচ্ছি 105 টি, আর এই দূরত্বটা আমরা পেয়ে যাচ্ছি কত 85 টি, তাই না। তাহলে টোটাল দূরত্ব আমার কত হয়ে যাবে, টোটাল দূরত্ব হয়ে যাবে কত এই দুটো দূরত্ব। আর আমাদেরকে বলে দেওয়া আছে একটা কথা যে কত যে বি ট্রেনটা যেটা এসছে অর্থাৎ এটা যেটা এসছে সেটা কত কিলোমিটার বেশি এসছে 200 কিলোমিটার বেশি এসছে। তার মানে কত আমি 105 টি এই দূরত্বটা কত হবে এখান থেকে অর্থাৎ কত 85 টির থেকে কত বেশি আছে 200 বেশি আছে, অর্থাৎ এদিকটা কত 200 কিলোমিটার বেশি রাস্তা আছে এদিকের তুলনায়, তাই না। তাহলে আমি এটাকে বিয়োগ করে দিলে কত পাচ্ছি, তাহলে এখানে কত পাচ্ছি 20টি, তাই না। এত 20টি কিলোমিটার কত সমান কত হবে এখানে 200, তাহলে টি সমান আমার কত হয়ে যাচ্ছে 200 ভাজিত কত 20, অর্থাৎ কত এখানে কত 10, অর্থাৎ আমরা কত ধরেছি 10 ঘন্টা। তার মানে কত এখানে যে দুটো ট্রেন মিট করেছে কখন মিট করেছে 10 ঘন্টার পরে, অর্থাৎ এখান থেকে যখন তারা যাত্রা শুরু করেছে তারা 10 ঘন্টার পরে এখানে মিট করেছে, তাই না। তাহলে আমার টোটাল দূরত্ব কত হবে, টোটাল দূরত্ব তাহলে কত হবে দেখো, টোটাল দূরত্ব বলতে কত এখানে কত গেছে কত 85টি, ওদিক থেকে এসছে কত 105টি, এটা হচ্ছে টোটাল দূরত্ব। তাহলে এখানে কত হবে 85 ইন্টু কত টি বলতে কত আছে 10 প্লাস কত আছে এখানে হচ্ছে 105 ইন্টু কত টি বলতে কত 10, তাই না এটা। তাহলে এখানে হবে কত 850 যুক্ত হচ্ছে কত 1050। এবার এই দুটোকে যোগ করলে আমার হচ্ছে কত 1000 আর 800 আর 50 50 100, অর্থাৎ কত 1900 কিমি, অর্থাৎ কত টোটাল যে রাস্তাটা সেটা কত হচ্ছে আমার 1900 কিমি। আর 1900 কিমি বলতে কত অপশন এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অর্থাৎ এটাই হবে আমার উত্তর, তাই না। এই প্রশ্নগুলো করার আগে প্রশ্নগুলোকে ভিডিওটাকে পজ করে আগে প্রশ্নগুলো তোমরা একবার দেখে নেবে, তারপরে ট্রাই করার চেষ্টা করবে, তারপরে দেখবে আমি কিভাবে করেছি এবং তুমি কোথায় কিভাবে করেছো অ্যাপ্রোচটা, ঠিক আছে। এর পরের কোশ্চেন করে নেব। এর পরের কোশ্চেনটাতে দেওয়া আছে কি দেখো, এখানে বলে দেওয়া আছে বলছে জনি ব্যাংক থেকে সরল সুদে 7,000 টাকা ঋণ নেয়, 3 বছর পর সে ব্যাংকে 4,000 টাকা ফেরত দেয়। বলছে এই পরিমাণ অর্থ মূল অর্থের অংশের পরিশোধ হিসাবে ধরে নেওয়া হয়। এখানে দুবার পরিশোধ হয়ে গেছে। এখানে কত বলছে যে এই পরিমাণ অর্থ মূল অর্থের অংশ পরিশোধ হিসাবে ধরে নেওয়া হয়। ধার নেওয়ার 5 বছর পরে তিনি 4,350 টাকা দিয়ে সুদে আসলে ঋণ পরিশোধ করে, তাহলে সুদের হার কত। কি বলতে চাইছে বলছে কত 7,000 টাকা সে কোনো একটা ব্যাংক থেকে ধার নিয়েছিল, কত নিয়েছিল 7,000 টাকা, 7,000 টাকা ধার নিয়েছিল, 7,000 টাকা, তাই না। বলে দেওয়া আছে 7,000 বলে 3 বছর পর ব্যাংকে সে কত 4,000 টাকা ফেরত দিয়ে দেয়,
তাই না? তাহলে 7 বছর এই 7,000 টাকা তার কত বছর ধরে সুদ দিতে হয়েছে, অর্থাৎ সুদটা এই 7,000 টাকা কত বছর কেটেছে, 3 বছর, অর্থাৎ এটা কত হবে, 3 বছরের জন্য সুদ খেটেছে। বলেছে কত এরপর, বলছে কত 4,000 টাকাটাও এই 4,000 টাকা ফেরত দেয়। বলছে এই পরিমাণ অর্থ মূল অর্থের অংশ পরিশোধ হিসাবে ধরে নেওয়া হয়। অর্থাৎ এই যে 4,000 টাকা যেটা দিয়েছে এখানে ফেরত দিল, সেটা এই 7,000 থেকে বাদ চলে যাচ্ছে, তাই না? অর্থাৎ এখানে কত হয়ে যাচ্ছে, 7,000 থেকে যদি আমি কত 4,000 টাকাটা বাদ দিই, অর্থাৎ কত 7,000 মাইনাস কত 4,000 করে দিই, তাহলে কত আসলটা আর কত থেকে যাচ্ছে, 3,000 টাকা থেকে যাচ্ছে, 3,000 টাকা, তাই না? এবার এই 3,000 টাকা বলছে কি ধার নেওয়ার 5 বছর পরে, অর্থাৎ ধার নিয়েছিল যেদিন থেকে সেদিন থেকে 5 বছর পরে তিনি কত 4,350 টাকা দিয়ে দিয়েছে। 4,350 টাকা দিয়ে পুরো সুদ এবং আসল মিলে পরিশোধ করেছে। তাহলে এই 3 বছর 3,000 টাকাটা কত বছর খাটবে, বলছে ধার নেওয়ার কত 5 বছর পরে, অর্থাৎ 3 বছর খেটেছে, তাহলে বাকি কত 2 বছর পরে থাকলো, অর্থাৎ 3,000 টাকাটা কত 2 বছর খাটছে, তাই না? 2 বছর কাটছে এবং কত বলেছে শেষে কত টাকা দিয়ে দিল 4,350 টাকা। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে টোটাল কত হচ্ছে 7,000 টাকা সে ধার নিয়েছিল, তাই না? আর টাকা টোটাল কত দিয়েছে, টাকা দিয়েছে কত 4,000 টাকা প্রথমে, 3 বছর পর, তারপরে কত দিয়েছে 4,350 টাকা, অর্থাৎ এটাকে যোগ করলে কত হবে 8,350 টাকা। অর্থাৎ পুরো ব্যাংকে টোটাল টাকা দিয়েছে কত 8,350 টাকা। তাহলে ধার নিয়েছিল কত 7,000 টাকা, যেহেতু সরল সুদ তাহলে কত হচ্ছে এখানে, এখানে কত হচ্ছে যে সুদের পরিমাণটা কত হয়ে যাচ্ছে, সুদের পরিমাণ কত হবে 1,350 টাকা, অর্থাৎ এই টাকাটা কি হচ্ছে সুদ, তাই না? এই টাকাটা কিন্তু টোটাল সময়ের মধ্যে তিনি সুদ দিয়েছেন, তাই না? তাহলে সুদটা কিভাবে হচ্ছে, 7,000 টাকা খাটছে কত প্রথম 3 বছর, তাহলে 3 বছর খাটছে, কত পার্সেন্ট সুদের হার আমরা জানি না, সেটাকে ধরে নিচ্ছি কত আর, তাহলে এখানে কত হচ্ছে আর পার্সেন্টেজ যদি হয় তাহলে এখানে কত হবে 100 সরল সুদ, অর্থাৎ 7,000 টাকা 3 বছরে আর পার্সেন্ট সুদের হারে যে টাকাটা সুদ হবে এটা হবে এটা, তাই না? এটা হবে এই টাকাটা সুদ হবে কত 3 বছরে 7,000 টাকা আর পার্সেন্ট, এবং কত 4,000 দেওয়ার পরে বাকি কত টাকা থাকছে 3,000 টাকা। সেই 3,000 টাকাটা কতদিন খাটছে, বলছে ধার নেওয়ার 5 বছর পরে টাকাটা দিয়েছে, তাহলে 3 বছর তো পেরিয়ে গেছে, তাহলে বাকি 5 বছরের পর সব দিয়েছে, তার মানে 3 বছর পেরালে বাকি হচ্ছে কত 2, অর্থাৎ এই দুইটা এসছে কত থেকে, কোথা থেকে 5 বিযুক্ত 3, অর্থাৎ 5 হচ্ছে টোটাল সময়, 3টা হচ্ছে 3 বছর পরে কিন্তু বাকি যে টাকা সেই টাকাটা, তাই না? অর্থাৎ এখানে সময়টা হচ্ছে কত 2 বছর। এবার আমরা ধরে নিয়েছি সুদের হার কত আর, তাই না? তাহলে এখানে সুদের হার আর হলে তাহলে এটা টোটাল সুদ হয়ে যাবে কত 2 বছরে, এই টাকাটা 2 বছরে হচ্ছে এই টাকাটা সুদ হবে। তাহলে আমরা কত প্রথম সুদ হচ্ছে এটা, দ্বিতীয় সুদ হচ্ছে কত এটা, তাহলে এই দুটোকে যোগ করলে আমার সুদের পরিমাণ কত বেরিয়েছে 1,350, এটার সঙ্গে সমান হবে, অর্থাৎ 1,300 কত 50 হবে। তাহলে এখানে যদি আমি কাটি কত 0 0, এখানে 0 0, আবার কত এখানে এই দুটো শূন্য নিচের দুটো শূন্য, তাহলে উপরে কত যাচ্ছে 70 ইন্টু 3, অর্থাৎ 70 ইন্টু 3, তার মানে কত হবে 210, 210 ইন্টু কত আর, অর্থাৎ আমরা এটাকে বলে নিলাম কত 210 আর, তাই না? আর এখানে যুক্ত, এখানের ক্ষেত্রে কত হচ্ছে 30 ইন্টু 2, তার মানে কত হচ্ছে 60, আর এটা সমান কত হচ্ছে আমার 1,350, তাই না? এরপরে কত হবে দেখো, এই দুটোকে যোগ করলে কত হবে 1,370 আর সমান কত হচ্ছে 270 আর সমান কত হচ্ছে 1,350, এখানে আর সমান কত হয়ে যাবে 1,350 ভাজিত কত হবে 270, এবার 0 0 কাটো, তাই না? এবার 3 দিয়ে দেখো 3 নং কত হবে 27, এখানে কত হবে 3 4 12 আর 3 5 15, এটা, তাই না? এবার 9 5 কত 45, তখন আর এর ভ্যালু কত বেরিয়ে যাচ্ছে 5, অর্থাৎ কত 5% সুদ, অর্থাৎ অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, তাই না? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। কি বলতে চাইছে আরেকবার ভিডিওটাকে পজ করে রিপিট করার চেষ্টা করবে, তাও আমি আরেকবার বলেছি, বলছে কত 7,000 টাকাটা ধার নিয়েছিল, কত 3 বছর পরে সেই 4,000 টাকা দিয়ে দেয়, তাহলে 3 বছর অবধি তার 7,000 টাকা খেটেছে সরল সুদ, এবং 3 বছরের পর কত 4,000 দেওয়ার পর তাহলে বাকি টাকা থাকছে কত 3,000 টাকা, সেই 3,000 টাকাটা কত বলেছে 5 বছর পর, ধার নেওয়ার 5 বছর পরে, 3 বছর চলে গেছে, তাহলে বাকি 2 বছর খাটছে কত 3,000 টাকা,
অর্থাৎ এই যে টোটাল সুদটা, তাই না, টোটাল সুদটা 7,000 টাকা খেটেছে 3 বছর, 3,000 খেটেছে 2 বছর, তাহলে এই টোটাল সুদটা কত হচ্ছে 1350। 1350 কিভাবে, যে টোটাল টাকা দিচ্ছে কত 4,000 আর 4,350 হচ্ছে কত 8,350, আর ধার নিয়েছিল কত 7,000, তাহলে মাইনাস করে দিলে আমরা কত দিচ্ছি 1350, তাহলে টোটাল সুদের পরিমাণ কত 1350, দিয়ে সেখান থেকে আমি আর এর ভ্যালু পেলাম, এটা কত হচ্ছে 5, তাই না, তাহলে অপশন হবে সি কারেক্ট অ্যান্সার। এরপরের কোশ্চেনটা আমরা করে নেব। এরপরের কোশ্চেনটা করে নেব। এরপরের কোশ্চেনটাতে কি দেওয়া আছে, এখানে একটা লাভ ক্ষতির অঙ্ক দেওয়া আছে। এখানে বলছে কত, একজন দোকানদার নির্ধারিত মূল্যে 18% ছাড় দেওয়ার পর 33% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় করে তিনি 840 টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটির নির্ধারিত মূল্য কত। নির্ধারিত মূল্য বলতে কত, ধার্য মূল্য। অর্থাৎ দোকানদার যখন কোনো কাস্টমার যায়, দোকানদার কি বলে, দাদা এই জিনিসটার দাম কত, দোকানদার বললো 500 টাকা, তাই না, কিন্তু দোকানদার কি আছে, যখন আমরা কিনতে যাই তখন কি আমরা 500 টাকা দিয়ে কিনি না, তাই না, কিছু একটা আমরা ধরো কিনলাম কত 300 টাকা দিয়ে, তাহলে দোকানদার তো আমাদের 500 থেকে 300 কমিয়ে দিল, তাই না, কিছুটা অংশ ছাড় দিল। এখানে ওই যে টাকাটা দোকানদার বলছে সেই টাকাটা হচ্ছে ধার্য মূল্য। এবার যে পরিমাণ ছাড় দিয়েছে সেই ছাড়ের পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, শতকরা কত আছে 18%, তাই না, তাহলে আমরা ধরে নিই এখানে কি বলছে 18% ছাড় দেওয়ার পর 33% তার লাভ হয়, এবং কি আছে দ্রব্যটির মূল্য কত টাকা লাভ করে, বিক্রয় করে তার কত 840 টাকা লাভ করে, তাহলে দ্রব্যটির নির্ধারিত মূল্য কত। আমরা ধরে নিলাম দোকানদার কত টাকা বলেছিল, এক্স টাকা, নির্ধারিত মূল্য কত এক্স টাকা, তাই না। এবার বলেছে কত এক্স টাকা থেকে কত 18% ছাড় দিচ্ছে। এখন 18% ছাড় কোথা থেকে, ধার্য মূল্য বা নির্ধারিত মূল্য, কি আছে নির্ধারিত মূল্য থেকে, এই নির্ধারিত মূল্য থেকে 18% ছাড়। অর্থাৎ আমরা সবসময় মনে রাখবে যে যেটা বলবে, যেটা থেকে ছাড় বা লাভ যা কিছু বলবে, সেই জিনিসটাকে আমরা কত ধরে নেব, 100 ধরে নেব। অর্থাৎ এখানে আমাদের বলছে কত, নির্ধারিত মূল্যের 18% ছাড়, অর্থাৎ কত নির্ধারিত মূল্য আমরা ধরে নেব কত 100 টাকা, তাই না, কত ধরে নেব 100 টাকা। তাহলে 100 টাকা থেকে ছাড় দিচ্ছে কত 18 টাকা ছাড়, তাহলে আমার 18 টাকা ছাড় হলে তাহলে আমি বিক্রি করব কত দিয়ে, অর্থাৎ দোকানদার যে টাকা কত দিয়ে বিক্রি করছে, তাহলে 100 থেকে 18 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 82 টাকা দিয়ে বিক্রি করছে সে, তাই না। তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য, অর্থাৎ জিনিসটার দাম বলে থাকে, সে তাহলে 18 টাকা কমিয়ে বিক্রি করবে কততে 82 টাকা দিয়ে। আমরা ধরেছি কত নির্ধারিত মূল্য কত এক্স টাকা, তাহলে আমরা 1 টাকাতে হলে কত হবে, যে 82 ভাজিত কত হবে 100 এখানে, আর এক্স টাকাতে হবে কত, এখানে 82 ভাজিত কত 100 ইন্টু কত হবে এক্স টাকা, এটা তার কি হবে বিক্রয় মূল্য, এটা হচ্ছে নির্ধারিত মূল্য, এটা হচ্ছে কত বিক্রয় মূল্য, তাই না, বিক্রয় মূল্য। তাহলে এই টাকা দিয়ে সে জিনিসটাকে বিক্রি করেছে। এবার আবার আমাদের বলে দেওয়া আছে কত, এখানে কত হবে 33 হবে না, এখানে কত হবে 23% হবে, এখানে কত হবে 23% হবে, 23% হবে। এখানে কত বলে দেওয়া আছে, এবার বলে দেওয়া আছে কত 23% লাভ করেছে, তাই না, 23% লাভ। এবার 23% লাভ আমাদের কখন হয়, যখন ক্রয় মূল্যের উপরে লাভটা হয়, তাই না। তাহলে এখানে আমরা ধরে নেব কত, ক্রয় মূল্য কত 100 টাকা, তাই না, ক্রয় মূল্য কত 100 টাকা, 100 টাকা হলে তাহলে বিক্রয় মূল্য কত হবে 23 টাকা লাভ হচ্ছে, তার মানে কত হবে 100 সাথে 23 যোগ করে, 100 সাথে 23 আমাদের যোগ করলে কত হবে 123 টাকা হবে আমাদের কত বিক্রয় মূল্য, কত হবে আমাদের বিক্রয় মূল্য, তাই না। এটা যদি বিক্রয় মূল্য হয়, তাহলে আমাদের ক্ষেত্রে কি বলে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, এদিকে হচ্ছে এটা বিক্রয় মূল্য। তাহলে আমরা এই কথাটাকে উল্টে লিখলে তাহলে কি হবে, এখানে যে 100 কত হবে, যে 123 টাকা দিয়ে সে বিক্রি করছে, 123 টাকা দিয়ে যখন বিক্রি করছে, সে কিনেছিল কত দিয়ে 100 টাকা দিয়ে, তাই না, 100 টাকা দিয়ে কিনেছে। এবার কত 1 টাকা হলে কত হবে, 1 টাকা হলে কত 100 ভাজিত কত 123 টাকা হবে, তাই না। আর এখানে আমরা কত আছে বিক্রয় মূল্য পেয়ে গেছি কত এই টাকাটা,
তাই না? বিক্রয় মূল্য কত পেয়েছি? এই টাকাটা। তাহলে এই টাকা দিয়ে সে যদি বিক্রি করে তাহলে কত দিয়ে, সেই মানে এই টাকা দিয়ে সে যদি বিক্রি করে থাকে তাহলে কত দিয়ে সে কিনেছিল, তাই না? তাহলে ক্রয় মূল্যটা তাহলে আমরা বার করব এখান থেকে ক্রয় মূল্য কত হচ্ছে, তাই না? তাহলে আমাদের কত কত এখানে হচ্ছে কত, আমরা এখানে কত হচ্ছে, এদিকে ক্রয় মূল্য ধরছি, ওদিকে বিক্রয় মূল্য। আমাদের কিন্তু বিক্রয় মূল্যটা আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের ক্রয় মূল্যটা পেলে আমরা কিন্তু লাভ বার করতে পারবো। অর্থাৎ এই কথাটাকে আমরা এইভাবে লিখবো না, লিখবো কিভাবে, যে এখানে ধরো 100 টাকা, অর্থাৎ কত হচ্ছে 123 টাকা দিয়ে সে যখন বিক্রি করছে, 123 টাকা দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সে কত দিয়ে কিনে থাকবে? 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে কি হবে? কিনে থাকবে, এটা হবে তার কত? ক্রয় মূল্য, তাই না? তখন তো তার 23 টাকা লাভ হবে। তাহলে 1 টাকা দিয়ে সে যখন করবে তখন কত হবে? 100 ভাজিত 123, এটা হবে। আর এখানে আমরা দেখেছি কত বিক্রয় মূল্য এটা, তাহলে এটা যদি বিক্রয় মূল্য হয় 123 বিক্রয়, তাহলে এখানে কত ধরে নেব? কত 82x বাই কত 100, এটা হচ্ছে কত? বিক্রয় মূল্য। তাহলে এটা দিয়ে যদি বিক্রি করে তাহলে কিনেছিল কত দিয়ে? তাহলে আমার হয়ে যাচ্ছে কত, এখানে 100 বাই কত হচ্ছে 123 ইন্টু কত 82x ভাজিত কত 100, এটা হচ্ছে। তাহলে এই পরিমাণ হচ্ছে কি আমার ক্রয় মূল্য, আবার এই পরিমাণ হচ্ছে কত আমার বিক্রয় মূল্য। আমাদের বলেছে কত বিক্রি করে কত 1840 টাকা লাভ হয়েছে। তাহলে এখান থেকে আমরা কত বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমার হয়ে যাচ্ছে কত, এটা হচ্ছে আমার কত বিক্রয় মূল্য, তাই না? এই বিক্রয় মূল্য হচ্ছে কত 82x ভাজিত কত 100, আর এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে 100 ভাজিত কত 123 ইন্টু কত 82x বাই কত 100, এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। তাহলে আমি যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিই তাহলে আমার কত থাকবে? লাভ, অর্থাৎ লাভ হয়েছে কত 1840 টাকা, তাই না? এই 1840 টাকা। এবার যদি আমরা কত, এখানে কত আছে দেখো 82x, এখানেও কত আছে 82x বাই 100, আমি 82x বাই 100 কে কমন করলে তাহলে এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে 1, আর এখানে পড়ে থাকবে কত, এই অংশটা আমার কমন গেছে, তাহলে এখানে পড়ে থাকবে কত 100 বাই কত 123, এটা, তাই না? আর এইদিকে হয়ে যাচ্ছে কত 1840। এবার কত এখানে ক্যালকুলেশন করলে কত হবে, ধরো 82x বাই কত আছে 100, আর এখানের ক্ষেত্রে কত হবে 123 মাইনাস কত হয়ে যাবে 100, আর নিচে হয়ে যাবে কত 123, সমান কত হচ্ছে 1840, তাই না? এবার তাহলে কত হয়ে যাবে, এই দিকটা কত হচ্ছে ধরো x, এখানে কত আছে 82x বাই কত আছে 100, আর এখানে হয়ে যাচ্ছে কত 23 বাই 123, তাই না? 123, আর এটার সঙ্গে সমান আমি এই জায়গাটাতে লিখে নিচ্ছি কত 82x বাই কত 100, তাহলে এটার সঙ্গে সমান এই দিকটা ক্যালকুলেশন হয় কত হচ্ছে 82x বাই 100, এখানে কত হচ্ছে 23 বাই 123, সমান এখানে হয়ে যাচ্ছে কত 1840, তাই না? এবার কত আমাদের এই x এর ভ্যালু বার করতে হচ্ছে, তাহলে x সমান কত হয়ে যাবে 1840, এইগুলো উপরে হয়ে যাবে, 100টা উপরে উঠে যাবে, এখানে 100 ইন্টু কত হবে 123, আর নিচে হয়ে যাচ্ছে কত, হয়ে যাচ্ছে 23, ওই 23টা নিচে নামবে এবং এখানে 82টা নিচে নামবে, এটা। এবার যদি এখানে কাটাকাটি করার চেষ্টা করি তাহলে দেখো এখানে 2 দিয়ে কাটলাম, তাহলে 2 4 8, 2 1 2, এবার 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 2 9 18, 2 দুগুণে 4, তাহলে শূন্যটা কাটলে এখানে শূন্য, এইটা, তাই না? এই অংশটা কেটে যাচ্ছে। তারপরে কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি কত, এটাকে 2 দিয়ে গুণ করি, বা আমরা কত দিয়ে করব, ধরো 23 দিয়ে, এই 23 কত হবে 4 দিয়ে, 23 একে 23, 23 4, এটা, তাই না? এখানে কত হচ্ছে 40 হয়ে যাচ্ছে। এবার কত আমার এটা 40 হয়ে যাচ্ছে, এবার এখানে গুণ করব, দেখো এটা কত হচ্ছে 41 একে 41, 41 3 দিয়ে যদি করি তাহলে 3 দিয়ে কেটে যাচ্ছে এটা, তাহলে এবার কত হয়ে যাচ্ছে আমার, দেখো যে 40 ইন্টু কত 100 ইন্টু কত হয়ে যাচ্ছে 3, তাহলে আমার উত্তরটা কত হচ্ছে 3 4 12, আর এখানে একটা শূন্য, এখানে দুটো শূন্য, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে আমার টোটাল 12,000, কত হয়ে যাচ্ছে উত্তর 12,000, তাহলে অপশন ডিটা হবে কারেক্ট অ্যান্সার, তাই না? এটা একটু আরেকবার রিপিট করে দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু অঙ্কগুলো বোঝার চেষ্টা করবে, বুঝতে পারবে আর কি।
ঠিক আছে, এটা একটু টাফ বলা যাবে না, এটাকে একটু নজর করে ঠিকঠাকভাবে করলে, এটাকে রিপিটভাবে 2-3 বার করার হলে তাহলে এটাকে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আমরা সহজ অ্যাপ্রোচ করতে পারি, তাই না? ভিডিওগুলো দেখে যদি খুবই উপকার মনে হয়, একটু হলেও যদি উপকার মনে হয়, তাহলে ভিডিওগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, এবং পছন্দ হলে তো লাইক করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তোমার বন্ধুরাও উপকার পেতে পারে এই ভিডিওগুলো থেকে। থ্যাংক ইউ দেখার জন্য।